নমস্কার, আমি স্নিগ্ধা। যারা গল্পের বই বা লেখা পড়তে ভালোবাসেন কিন্তু কোনো অসুবিধার কারণে পড়তে পারেন না, তাদের জন্য আমার এই চ্যানেল। আমার লেখা কিছু গল্প নিয়ে স্নিগ্ধার সাথে কিছুক্ষণ। আমার লেখা আজকের গল্প মায়ের কোল। আমি তিতলি। আমার ডাকনাম মিঠু। সবাই আমাকে ডাকে মিঠু সোনা বলে। আজ আমার ৮ বছরের জন্মদিন। সকালবেলা বাবা আমাকে ডেকে বলল, আজ বাবা অফিস থেকে ছুটি নিয়েছে। আজ বাবা আর আমি সারাদিন বাইরে ঘুরবো, খাবো। আমার তো মা নেই। আমার মায়ের কথা বিশেষ কিছু মনে পড়ে না। শুধু মনে পড়ে আমি আলোমা আলোমা বলে ডাকতাম। সে আমাকে খুব আদর করত, খাইয়ে দিত। মিনদি, তুমি মিঠু সোনাকে কালকে আর নতুন জামাটা পরিয়ে রেডি করে দাও। দাদা, এই নাও তোমার চা। আর মিঠু সোনা, এই নাও তোমার দুধ বিস্কুট। তাড়াতাড়ি খেয়ে নাও, আমি তোমায় তারপর রেডি করে দেব। বাবা, আমরা কোথায় যাব? আমরা কলকাতায় যাব সোনা। আমরা কি বাসে যাব? হ্যাঁ হ্যাঁ মিঠু সোনা, আমরা বাসেই যাব। তাড়াতাড়ি করে রেডি হয়ে এসো, দেরি হয়ে যাচ্ছে। কলকাতায় এসে আমরা প্রথমে একটা বড় বাড়িতে ঢুকলাম। বাবা বলল, এটাকে বলে রেস্টুরেন্ট। একটা লোক আসতে বাবা বলল, দুটো ফিশ ফ্রাই, একটা চা। এই খাবারটা আমি আগেও খেয়েছি, বাবা একবার এনেছিল। তবে আগে যেটা খেয়েছিলাম সেটার চেয়ে এটা বেশি ভালো খেতে। তারপর আমরা একে একে কত কি দেখলাম। বাবা অবশ্য কোনটা কি সব বলছিল সেসব আমি ভুলে গেছি। তারপর বাবা একটা বড় জায়গায় নিয়ে এলো। বাবা বলল, এটা চিড়িয়াখানা। এখানে সব বাঘ, সিংহ, হাতি থাকে। ওখান থেকে তো আমার বেরোতেই ইচ্ছে করছিল না। কিন্তু বাবা বলল, তাড়াতাড়ি না বেরোলে আমাদের বাড়ি ফিরতে রাত হয়ে যাবে। ওখান থেকে বেরিয়ে আমরা এক জায়গায় এসে ভাত মাছ খেলাম। তারপর বাবা আর আমি দুজনে আইসক্রিম খেলাম। বাড়িতে ফিরে আসলে মিনি পিসি আমাকে চেঞ্জ করে দিয়ে বাড়ি চলে গেল। আমি বিছানায় শুয়ে পড়তে বাবা আমাকে বলল, মিঠু সোনা, তোমার তো আজ ৮ বছর বয়স হয়ে গেল। তুমি অনেক বড় হয়ে গেছো। আজ তোমাকে আমি কিছু কথা বলবো, মন দিয়ে শুনবে, কেমন? বাবা বলতে শুরু করলে আমি বাবার মুখের দিকে তাকিয়ে থাকি। মিঠু সোনা, তোমার মা তোমাকে জন্ম দিয়েই মারা গেছিলেন। তোমার ঠাকুমা অসুস্থ ছিলেন। উনি তোমাকে দেখাশোনা করতে পারবেন না বলে আমি তোমাকে আলোর হাতে তুলে দিই। আলোরা আমাদের বাড়ি দুটো বাড়ির পরে থাকতো। আমি অফিস যাওয়ার সময় তোমাকে দিয়ে আসতাম, আর অফিস থেকে এসে তোমাকে বাড়িতে নিয়ে আসতাম। তুমি প্রথম মা ডেকেছিলে আলোকে। তখন আলোই তোমাকে শিখিয়েছিল আলো মা বলে তাকে ডাকতে। তোমার দুধ, খাবার আর দুপুরের ভাত মিনু টাইমে টাইমে গিয়ে দিয়ে আসতো। মিনুও মাঝে মাঝে তোমাকে রাখতো। মিনু নিজের বাড়ির কাজ সেরে ওর ছেলে মানে সুমনকে রান্না করে দিয়ে এ বাড়িতে আসতো। তারপর এ বাড়ির সব কাজ ছাড়াও তোমার ঠাম্মার দেখাশোনা করত, তাই সময় বেশি পেত না। ছোট থেকেই আলো আর আমি একসঙ্গে বড় হয়েছি। তোমার মা মারা যাবার পর তোমার ঠাম্মা আমাকে আবার বিয়ে করতে বলেছিল তোমাকে দেখাশোনার জন্য, কিন্তু আমি চাইনি সৎমা এসে তোমাকে অবহেলা করে। আলোর দাদা ওর বিয়ের জন্য নানা লোকের সঙ্গে কথা বলে পাত্রের ব্যবস্থা করত, কিন্তু পাত্ররা ওকে দেখেই মুখ ফিরিয়ে চলে যেত। আলো দেখতে সুন্দর ছিল, কিন্তু ওর পা দুটো একটু ছোট বড় ছিল, তাই হাঁটলে বোঝা যেত। আলোর দাদা আমাকেও অনুরোধ করেছিল আলোকে বিয়ে করবার জন্য। তোমার ঠাম্মা চাননি কারণ আমরা ব্রাহ্মণ আর ওরা কায়স্থ। আমি জিজ্ঞেস করলাম, বাবা
ব্রাহ্মণ কাজ তো কি বাবা? সে তুমি এখন বুঝবে না মিঠি সোনা, বড় হলে সব বুঝতে পারবে। আলোর নিজের কোনো টাকা পয়সা ছিল না। দাদা বৌদির সংসারে কাজের বিনিময়ে খাওয়া পড়া পেত। তোমার তখন 4-5 বছর বয়স হবে। হঠাৎ করে ওর বৌদি দাদাকে নিয়ে বাপের বাড়ি থাকবে বলে চলে যায়। মিনুদির কাছে আমি জানতে পেরে তোমার খাবারের সঙ্গে আলোর খাবার মিনুদিকে দিতে বলি। বিকেলবেলা আলো এসে তোমায় মিনুদিকে দিয়ে যায়। পরদিন সকালবেলা অফিস বেরোবার সময় যখন তোমাকে ওর কাছে দিতে যাই, দেখি গেটে চাবি দেওয়া। মনে করি হয়তো কোনো দরকারি কাজে গেছে, তাই আমি আবার বাড়ি এসে তোমাকে মিনুদির কাছে রেখে অফিস চলে যাই। বাড়ি ফিরলে মিনুদি আমাকে একটা চিঠি দেয়, বলে একটা বাচ্চা ছেলে দিয়ে গেছে। সকালে আমি অফিস বেরোবার পরে আমি বাড়ি আসার পর মিনুদি বলে, তুমি সারাদিন আলোমার কাছে যাবো বলে বায়না করেছ, সেদিন স্কুলে যাওনি, এমনকি টিচারের কাছে পড়তেও যাওনি। আমি চিঠিটা খুলতে চমকে উঠি। আলো লিখেছে, আমি কারোর ভিক্ষার পাত্রী হব না, তাই কোনো কাজ যদি পাই তবে ফিরে আসব। জানি না সাধারণ 8 পাস মেয়ের কোনো কাজ জুটবে কিনা। মিঠুসোনাকে বলো আমি খুব তাড়াতাড়ি আসব, ও যেন লক্ষ্মী মেয়ে হয়ে থাকে, ঠিক মতো পড়াশোনা করে। সেদিন থেকে আজ তোমার 8 বছর বয়স হয়ে গেল। আলোর কোনো খোঁজ আমি আজও পাইনি। বাবা আরো বলতে থাকলো, তোমাকে আরো একটা কথা বলার আছে। সামনের সপ্তাহে তুমি, আমি আর মিনুদিদি কলকাতায় গিয়ে থাকবো। আমি বাবার আগের কথাগুলো শুনে কি বলবো বুঝতে পারছিলাম না, কিন্তু কলকাতার কথা শুনে আমার খুব আনন্দ হলো। আমি বললাম, কি মজা কি মজা। আগে শোনো মিঠু সোনা, কলকাতায় আমার চাকরির বদলি হয়েছে। কলকাতায় আমার এক জেঠিমার বাড়ি আছে, আপাতত তার বাড়িতে থাকবো। তারপর মিনুদির ছেলে যেখানে থাকে সেখানে একটা বাড়ি ভাড়া নিয়ে আমরা সবাই একসঙ্গে থাকবো। কয়েকদিন পর, দাদা বৌদি আমরা এসে গেছি। দরজা খোলা আছে। দরজা খোলেন একজন মাঝবয়সী মহিলা। আরে এটা তো মিঠু, কত বড় হয়ে গেছে। বাবা ওই মহিলাটাকে জিজ্ঞেস করলেন, জেঠিমা এখন কেমন আছে বৌদি? তুমি যেদিন এসেছিলে তার চেয়েও খারাপ গো ভাই। আমারও বাতের ব্যথা, এখন বেশি কাজ করতেও পারি না। সংসারের কাজ তো রমাই এখন সব করে। মাকে দেখার জন্য তো একজন দিনরাতে আয়াকে রেখেছি। তুমি তো আগের দিন দেখেই গেলে, মেয়েটি খুব ভালো গো। মায়ের সব কাজ করেও যখন একটু সময় পায় আমার সংসারের কাজে সাহায্য করে। দাদা বাজার থেকে এসে বলে, শুভ তোরা যখন এসেছিস তাহলে আর বাড়ি ভাড়া করে অন্য কোথাও যাওয়া হবে না। জেঠিমা বলে, তোমার দাদা তো ঠিকই বলেছে শুভ, আমাদের এত বড় বাড়ি থাকতে তোমরা কেন ভাড়া বাড়িতে থাকবে? আমাদের ছেলেমেয়েরা তো তাদের সংসার নিয়ে ব্যস্ত, 1-2 বছর পর পর আসে। এসে শুভ আমার সঙ্গে এই মায়ের ঘরের এই পাশে দুটো ঘরে তোমরা থাকবে। মিঠু সামনের দিকে ঘরে ঢুকে পড়ে দেখে তার ঠাকুমার মতো বয়স্ক একজন শুয়ে আছেন, আর তাকে কিছু খাওয়াচ্ছে একজন বোরখা পরা মহিলা। বাবা বয়স্ক মানুষটাকে কেমন আছে জিজ্ঞেস করতে বোরখা পরা মহিলাটি বলেন, তিনি মাঝে মাঝে কাউকে চিনতে পারেন না, কখনো কথাও বলেন না। মহিলাটির কথা বলতেই বাবা কেমন চমকে ওনার দিকে তাকান। সেই দিন দুপুরবেলা সবাই ঘুমোচ্ছিল। আমি ঠাকুমার ঘরে ঢুকতে গিয়ে কিসে যেন হোঁচট খেয়ে পড়ে যাই। আয়ামাসি মনে হয় বাথরুমে ছিলেন। আমার পড়ার আওয়াজ পেয়ে তাড়াতাড়ি ঘরে আসে। হয়তো ভেবেছিলেন বুড়ি ঠাকুমা পড়ে গেছেন। আমি ওকে দেখি, মনে হয় খুব চেনা। তোমার লাগেনি তো মিঠু সোনা? আমি ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকি। কি হলো বলো, তোমাকে কোথাও লেগেছে? আমি চেঁচিয়ে উঠি, আলোমা আলোমা। আমার ডাক শুনে মিনু পিসি এ ঘরে আসে। কি হয়েছে মিঠু সোনা?
এ কি আলো, তুমি এখানে? বাবাও আসে। আলোমা তাড়াতাড়ি করে বোরখাটা পরার চেষ্টা করে। বাবা বলে, আলো, বোরখা পরলেও তোকে আমরা চিনতে পারবো। সকালবেলাতেই তোর গলাটা শুনে আমার তোর গলা বলে মনে হয়েছিল, তারপর নিজেই ভেবেছিলাম তুই কি করে এখানে আসবি। আগের দিনে আমি এসেছিলাম, সেদিন তুই জেঠিমাকে বসে খাওয়াচ্ছিলিস, আর সেদিনও তুই বোরখা পরেই ছিলিস। আমি বৌদিকে সেদিন জিজ্ঞেস করেছিলাম, আরামাসি কি মুসলমান? সেদিন বৌদি বলেছিল না, ও বাইরে কাউকে ওর মুখ দেখায় না। কি হয়েছে শুভ, তুই ওকে চিনিস? বাবা বলেন, বৌদি, তুমি ওকে দেখে থাকবে, অনেক বছর তো হয়ে গেছে তুমি আমাদের বাড়ি যাওনি, তাই চিনতে পারোনি। ও আমার ছোটবেলার বন্ধু আলো, আমাদের দুটো বাড়ির পরে ওরা থাকতো। তারপর আলোমার সামনেই বাবা সব বলে এত বছর যা যা হয়েছে। আলোমা আমাকে তার বুকে জড়িয়ে বসে থাকে। আমি অনেক বছর পর মায়ের স্পর্শ অনুভব করি। বাবা জেঠিমাকে একা সব ঘটনা একে একে বলে। জেঠিমা তখন আলোমার দিকে তাকিয়ে বলেন, শুভ কাছে তো সব শুনলাম, এবার তুমি বলো বাড়ি থেকে পালিয়ে এসেছিলে কেন? আলোমা আস্তে আস্তে বলতে শুরু করে, যেদিন আমি বাড়ি থেকে বেরিয়ে আসি তার কয়েকদিন আগে বৌদি আমার বিয়ে ঠিক করেছিল একজন দোষবরে মাতাল একটা মাঝবয়সী লোকের সঙ্গে। শুভদাও হয়তো চেনে। বাবা তখন বলে, কে? ওই যে গো, স্টেশনের কাছে চায়ের দোকান আছে না? বাবা বলে, রঘু? আলোমা মাথা নাড়ে। আলোমা বলে, আমি ওকে বিয়ে করতে চাইনি। তাই তখন বৌদি বলে, তোকে কি আমরা চিরকাল বসে বসে খাওয়াবো? সংসারের কাজও ঠিক করে করিস না, সবসময় পরে বাচ্চা সামলাচ্ছিস। তোর মতো খুঁতওয়ালা মেয়েকে তো কেউ বিয়ে করতে চায় না। অত সুবিধা সুবিধা করিস, সে কি তোর খাওয়া পড়া খরচ যোগায়? সে তো আমাদেরই তোর খরচ চালাতে হয়। বাচ্চাটা বড় হয়ে গেলে তোকে আর চিনতেও পারবে না। এখন বাচ্চা যেন তোকে খুব বন্ধু বলে। তারপর বৌদি বলে, আমরা কদিনের জন্য বাপের বাড়ি যাচ্ছি, যা পারিস তুই কর। সন্ধেবেলা ওরা বেরিয়ে যাবার পর মিনুদি মিঠুসোনাকে নিতে এসে সব কিছু শোনে। তারপর মিনুদি রান্নাঘরে গিয়ে দেখে ঘরে এক দানাও খাবার রেখে যায়নি ওরা। মিনুদি সেদিন সুভদাদের বাড়ি থেকে খাবার এনে আমাকে জোর করে খাওয়ায়। সুভদা জানতে পারলে আমার খাবারের ব্যবস্থা ঠিকই হয়ে যেত, কিন্তু কতদিন আমি ভিক্ষা নিতাম, আর কেনই বা নেব? বাবা আলোমাকে থামিয়ে বলে, এটা তুই ভাবতে পারলি আলো? বন্ধুর অসময়ে পাশে দাঁড়ানোকে তুই ভিক্ষা নেওয়া বলছিস? আলোমা বলে, সে এক দুদিন না হয় তোমার কাছ থেকে নিতাম, কিন্তু আমাকে তো কিছু করতে হতোই। তাই ভোরবেলায় বেরিয়ে হাসপাতালে যাই। ওখানে একজন আয়ামাসির সঙ্গে আমার আলাপ হয়েছিল। যেবার মৃষুনার জ্বর হয়েছিল, তোমার মনে আছে শুভদা? রুক্মিণী মাসির খোঁজ নিয়ে জানতে পারি ও কলকাতার পিজি হাসপাতালে কাজ করে। কোনো কথা না ভেবে আমি স্টেশনের কাছে সোনার দোকানে আমার নাকছাবিটা বিক্রি করে কলকাতা পিজি হাসপাতালে আসি। এ তো আমাদের গ্রাম নয়, সহজে নাম বললেই লোককে চিনতে পারবে। সারাদিন ধরে এখান সেখান ঘুরে শেষকালে সন্ধেবেলায় রুক্মিণী মাসির খোঁজ পাই। ও আমাকে ওর কাছে থাকতে বলে। কয়েকদিন পর একটা বাড়িতে আয়ের কাজ পাই। এইভাবেই 1.5 বছর আগে এই বাড়িতে আসি। জেঠিমা কিছুক্ষণ চুপ করে থাকার পর বলেন, আমি একটা কথা বলি শুভ, যা হবার সেসব তো হয়ে গেছে। এখন মেয়েটার মুখ চেয়ে তোমরা বিয়ে করে নাও। আলমা বলে, না বৌদি, এটা হতে পারে না। শুভদার মা চাননি তার ব্রাহ্মণ ছেলের জন্য কায়স্থ মেয়েকে বউ করতে। শুভ বলে, মিঠুসোনাকে অবহেলা করবে বলে আমি ওর জন্য সৎমা আনতে চাইনি। আলো, তোর আমাকে বিয়ে করতে আপত্তি থাকলে করিস না। সেদিন হাসপাতাল থেকে মিঠুসোনাকে আমি তোর হাতে তুলে দিয়েছিলাম, তাই তুই ওর মা হয়েই থাক। মায়েদের তো কোনো জাত হয় না। তুই যদি চাস ওকে আমি লেখাপড়া করে তোকে দিয়ে দেব,
কিন্তু তুই ওকে ছেড়ে কোনোদিন কোথাও যাস না। আমি বাবা হয়ে ওকে ভালোবাসা উজাড় করে দিলেও একটা বাচ্চার কাছে তার মায়ের কোলই হলো সবচাইতে নিশ্চিন্তের আশ্রয়। সমাপ্ত। কেমন লাগলো আমার এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইবও করবেন। ধন্যবাদ।